আমাদের পথের কথন অনুষ্ঠানের আজকের আড্ডায় আমরা যুক্ত করেছি প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট বুদ্ধিজীবী, সাহিত্যিক, আমার শিক্ষক তপন শাহ চৌধুরী স্যার। আমাদের এই পথের কথন আড্ডার আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস উপলক্ষে আমরা এই কবির ৪৮তম প্রয়াণ দিবসে স্যারের কাছ থেকে যে কথাটি শুনবো, আমরা সেই কবিকে আমাদের স্মৃতিতে, আমাদের আলোচনায়, কবির যে সাহিত্যকর্ম সেটিকেও আলোচনায় নিয়ে আসতে চাই। তা আমরা আজকে স্যারকে এই পথের কথন অনুষ্ঠানের আড্ডায় স্বাগতম জানাই। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা বলতে চাচ্ছি, যদি নজরুলকে নিয়ে কাউকে খুব সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে বলি, এটা আসলে তাকে বিব্রত করা হয়। কারণ নজরুলকে যদি আমরা ধরি যে বিশাল সমুদ্র, তাহলে সেখান থেকে এই 15 মিনিট 20 মিনিটে তুলে নিয়ে আসা আসলে কঠিন। তো সেই ক্ষেত্রে আমরা একটি প্রশ্নের মাধ্যমে স্যারের কাছে কিছু বিষয় নিয়ে জানতে চাইবো, তাহলে এই সংক্ষিপ্ত পরিসরে এর ভিতর দিয়ে আমরা যতটুকু নজরুলকে আলোচনায় নিয়ে আসতে পারি। তো আমরা তাহলে স্যার প্রশ্ন একটা করি। করতে পারো। আচ্ছা, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় বর্তমান সময়ে বাংলাদেশের শিক্ষার্থী জনতার সম্মিলিত গণ অভ্যুত্থানে প্রায় প্রাণ বিসর্জন দিয়েছেন প্রায় 850 জন মানুষ, নিখোঁজ প্রায় 11,000 মানুষ, আহত প্রায় 30,000। কোন জাদু মন্ত্রের বলে তরুণ যুব সমাজ অ্যাসল্ট রাইফেলের সামনে এভাবে নিজের জীবনকে বিসর্জন দিতে পারলো? আবু সাইদরা কিভাবে বীরের মতো ওপেন ফায়ারের সামনে দাঁড়িয়ে যেতে পারলো? আমরা তখন বারবার শুনেছি বিদ্রোহী কবিতার কিছু চয়ন চারদিকে উচ্চারিত হতে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আলোচনার প্রাসঙ্গিকতা নিয়ে কিছু বলুন প্লিজ। ধন্যবাদ অঞ্জন। একটা বিষয়কে এখানে ঠিক দুটো জিনিস চলে আসছে। একটা হচ্ছে যে বর্তমান বা চলমান যে আন্দোলনটি চলছে সে আন্দোলন, আরেকটি হচ্ছে আমাদের বিপ্লবী কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম এর সাহিত্যের ভূমিকাটা দিয়ে বলি একটুখানি। সেটা হচ্ছে কাজে বাংলা সাহিত্যে নজরুল ইসলাম একটা নতুন দিক উন্মোচন করেন। সেই দিকটি কি এর আগে কেউ এরকম করতে পারেননি বা পারেননি বলাটাই শ্রেয়। সেটা হচ্ছে এর আগে বিপ্লবী কবি বা একজনকে বলা যায় সেটা হচ্ছে সাহিত্যের দিক দিয়ে, কিন্তু গণমানুষের জন্য বিপ্লবী কবি নয়। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সত্যি তিনি বাংলা সাহিত্যে একটি অসাধারণ নতুন ভূমিকা প্রতিষ্ঠিত করেছিলেন। সেটা সনেট, সেটা মহাকাব্য বা নাটক ইত্যাদির ক্ষেত্রে। কিন্তু তিনি ওই যে খেটে খাওয়া মানুষ ইত্যাদি নিয়ে তেমন একটা কিছু কাজ করে যেতে পারেননি। কিন্তু এটা পরিপূর্ণতা এসে পায় নজরুলের কাছে, নজরুলের নিকট। নজরুল পরিপূর্ণতা পায় বললে ভুল হবে। একই জন সেটা শুরুও করেন, আবার এক জায়গায় গিয়ে শেষ করেন। এটাকে আর কেউ মানে এগিয়ে নিয়ে যেতে তেমন একটা পারেননি। যাই হোক, আমি এখানে একটা শুধু নজরুলের কথাটা বলি। নজরুলকে নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমেই যে কবিতাটি আসে সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা। এই বিদ্রোহী কবিতাটার সৃষ্টিটার ক্ষেত্রে আলোচনা করতে হয়। সেটা হচ্ছে নজরুল যখন পল্টনে গেলেন, মানে ব্রিটিশ ফৌজে যোগদান করলেন, আর্মিতে, সেই যোগদানটা কেন করেছিলেন এটাও জানার বিষয়। সেটা হচ্ছে নজরুল বিশ্বাস করতেন যে এই দেশ থেকে যদি ব্রিটিশ সাম্রাজ্যবাদকে অপসারিত করতে হয় বা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়াতে হয়, তাহলে সেটা শুধুমাত্র ওই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে সম্ভব হবে না। সেই জন্যে সশস্ত্র সংগ্রামের প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই সশস্ত্র সংগ্রামের প্রয়োজনীয়তা থেকেই তিনি তখন ঠিক করলেন যে এটা বোধ হয় কোনো একটা সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যদি প্রশিক্ষণ নেওয়া যায় তাহলে সেটা ভালোভাবে কাজে লাগানো যায়। ইতিমধ্যে 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়।
বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে ব্রিটিশ আর্মিতে নতুন সৈন্য নিয়োগ দেওয়াটা তাদের একান্ত প্রয়োজন ছিল। তো এটা বাংলাদেশেও তারা করছিল, বললো যে ব্রিটিশ সেনাবাহিনীতে বাঙালি সেনাদেরকে নেওয়া হবে। তখন নজরুল আসানসোলে মাত্র 10ম শ্রেণীর ছাত্র, এটা কিন্তু মনে রাখতে হবে, 10ম শ্রেণীর ছাত্র ছিলেন নজরুল, আর তার সঙ্গে ছিলেন শৈলজারঞ্জন মুখোপাধ্যায়, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু নজরুলের। তো তারা দুইজনে মিলেই ঠিক করলো তারা ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেবে। কি কারণে? ওই ব্রিটিশ সেনাবাহিনীতে গিয়ে আধুনিক অস্ত্রশস্ত্র পরিচালনা শিক্ষা লাভ করবে এবং সেটা পরেই ব্রিটিশদের বিরুদ্ধেই প্রয়োগ করবে। তারপরে যখন রিক্রুটমেন্ট হবে সেইখানে শৈলজারঞ্জন কিন্তু পিছিয়ে গেল। এইখানে হচ্ছে শ্রেণী ভেদ, মানে শ্রেণীর যে প্রশ্নটা এখানে চলে এসছে। কারণ নজরুলের কোনো পিছু টান ছিল না, নজরুল একটি নিতান্ত দরিদ্র ঘরের সন্তান ছিলেন, আর শৈলজারঞ্জন নজরুলের বন্ধু, কিন্তু তিনি সেরকম দরিদ্র পরিবারের সন্তান ছিলেন না। যখনই তার পরিবারে জানতে পারলো যে এরকম কাজ করতে যাচ্ছে, সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছে, ঠিক তখনই তাকে তারা নিয়ে গেল, আর যেতে দিল না। কিন্তু নজরুল গেলেন ওই সৈন্যবাহিনীতে, আর বিস্তারিত বলা উচিত না, গেলেন। এবং 1922-এ তিনি আবার ওই বাঙালি ফৌজটা ভেঙে দেওয়া হয়, তিনি তার থেকে চলে আসেন। চলে এসে মজার ব্যাপারটা হচ্ছে তিনি কোথায় আশ্রয় নেন? কলকাতায়। সে আশ্রয়টা হচ্ছে, এইটা হচ্ছে আমি বলবোই, এবং যারা শুনছেন তাদের কাছে বলে এটা জেনে রাখবেন, নজরুলকে আমরা এই নজরুল হিসাবে পেতাম না যদি তিনি সেই আশ্রয়ে না আসতেন, সেই আশ্রয় তার আশ্রয়ে না আসতেন। সেই ব্যক্তিটি কি? সেই ব্যক্তিটি হচ্ছে বাংলার খেটে খাওয়া মানুষের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার যে মানুষটি, প্রথম যে মানুষটি স্বপ্ন দেখলেন, কমরেড মুজাফফর আহমেদ। সেই মুজাফফর আহমেদের আশ্রয়ে তিনি আসলেন, মুজাফফর আহমেদের সান্নিধ্যে তিনি আসলেন। এসেই তিনি চিন্তা করলেন মুজাফফর আহমেদের আদর্শ যে খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সেটা করতে গিয়ে তিনি পত্রিকাও বের করলেন এবং কৃষক শ্রমিক পার্টি নামে একটা দলও প্রতিষ্ঠা করলেন। আমার ভুল হতে পারে দলের নামটা। ইদানিং আমার একটা প্রবলেম হচ্ছে কি, আমাকে আগে বলতো অনেকেই, যখন স্কুলে পড়ানোর কাজ করতাম, পেশায় ছিলাম, আপনি তো মনে রাখেন কি করে। কিন্তু এখন একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে, আমি নিজে কি আমি খুব যে ডিমেনশিয়ায় ভুগি, যে আমার কি কারণে এরকম হচ্ছে, আমি ভুলে যাই। তো এই যে ভুলে গেলাম যে উনি কত সালে আসলেন, নজরুল ফিরলেন, এটা ভুলে গেছি, এবং পত্রিকাটার নামটাও ভুলে গেছি। সম্ভবত ধূমকেতু অথবা লাঙ্গল, আমার মনে হয় লাঙ্গল বের করলেন তিনি। এইভাবে তিনি মুজাফফর আহমেদের সঙ্গে থাকলেন এবং তিনি যেখানে যেতেন তাকে নিয়ে যেতেন, এবং সত্যি একজন কৃষক শ্রমিক দরদি মানুষ হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করলেন। তার লেখার মধ্যে সেটা চলে আসে। এবং এই সময়ে তিনি তার সেই বিখ্যাত কবিতাটি রচনা করলেন। সেই বিখ্যাত কবিতাটি কি? বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা এমনই একটি কবিতা যে এরকম ঘটনার পৃথিবীর সাহিত্যের ইতিহাসে আর হয়নি। সেটা কি? যে একটি কবিতার জন্ম শতবার্ষিকী পালন করা হয়। এই বিদ্রোহী কবিতাটি কলকাতা এবং ঢাকায় যুগপৎ ভাবে এটার প্রকাশনা এই সময়কালকে ধরে তার শতবার্ষিকী পালন করা হয়। এই বিদ্রোহী কবিতাটি প্রথম যখন নজরুল নিয়ে গেলেন মানে রবি ঠাকুরের কাছে, তখন কবিগুরু রবি ঠাকুরের কাছে, তখন রবি ঠাকুর বলছে, তুই তো আমাকে বধ করে ফেলেছিস, হত্যা করেছিস। হ্যাঁ, কারণটা কি? কারণ এমন কথা যেটা রবীন্দ্রনাথ কবিতার রূপ দিতে রবি ঠাকুরও চিন্তা করেননি বা ভাবতে পারেননি। এটার প্রথম লাইনটাই যদি আমরা শুনি, যে বল বীর বল উন্নত মম শির, শির নাহারি শিখর হিমাদ্রি, বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি আমি চির বিস্ময় বিশ্ববিধাত্রী। দেখো এখানে নজরুল কিভাবে নিজেকেই বলছে, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মানে তিনি যে বলছেন যে আমি তো একটা বিস্ময় সৃষ্টি করে দিচ্ছি। সত্যিই তিনি বিস্ময় সৃষ্টি করে দিয়েছে যে একটি কবিতার মাধ্যমে একটি জাতিকে
এমন ভাবে অনুপ্রাণিত করা যায় সেটা এর আগে বোধহয় আর কেউ পারেনি। আচ্ছা, এর সঙ্গে আজকের যে বিষয়বস্তু সেটা একেবারে ওতপ্রোত ভাবে জড়িত। হ্যাঁ, আজকে দেখো, তোমরা যদি রাস্তায় বেরো, দেয়ালে দেয়ালে লেখা পাবে নজরুলের উদ্ধৃতি। এটি কি বোঝাচ্ছে? নজরুল কি ইয়ে ছিলেন, আপোষকামী লোক ছিলেন? নজরুল কি কোনো সাম্প্রদায়িক লোক ছিলেন? মোটেই না। অথচ তার উদ্ধৃতি যাদের হাত দিয়ে আসে তাদেরকে আমরা সামনের দিকে যাওয়ার মতন ইয়ে ছাড়া, ব্যক্তি ছাড়া আর কিছু চিন্তা করাটা বোধহয় সত্যকে অস্বীকার করা হবে। যেমন এটা একটা ঐতিহাসিক ছাত্র আন্দোলন হয়েছে, কথা একান্ত সঠিক, একান্ত সঠিক, এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, এটাও ঠিক। কিরকম ভাবে? যেমন ধরো এই 60-এর দশকে ওই ইউরোপের তিনটি বড় শিল্পোন্নত দেশে, জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ড, লন্ডনে একটা ঐতিহাসিক ছাত্র আন্দোলন সৃষ্টি হয়েছে। তার দুজন ছাত্র আন্দোলনকারী নেতার নামও আমার এই মুহূর্তে মনে আছে। ফরাসি দেশ প্যারিসের ছাত্র নেতা ছিলেন রেজিস দা দাব্রে, আর আমাদের গৌরবের বিষয় যে লন্ডনের ছাত্র নেতা ছিলেন কারিকালি। এখন মজার ব্যাপারটা দেখো, যে এই যে এত বড় ছাত্র আন্দোলন করলো, আমরা তো ভাবছিলাম এই বোধহয় 3 দেশে বিপ্লব হয়ে যাচ্ছে, কিন্তু হয়নি। সেটা কেন হয়নি? কারণ ওই দেশের যে বিপ্লবী পার্টি, তারা এই ছাত্র আন্দোলনের তাৎপর্যটা, গুরুত্বটা ঠিক বুঝতে পারেনি, এর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারেনি। শুধু ছাত্র সমাজ